আসসালামু আলাইকুম। সত্যি কথা বলতে আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে বাংলাদেশ এবং পাকিস্তানের যে ম্যাচটা একটা ডেড রাবার, এই ম্যাচটা আমি ঠিকঠাক মতো দেখব কিনা, প্রফেশনের স্বার্থে আমাকে তো দেখতেই হবে, কিন্তু মন থেকে দেখার কথা যদি বলেন তাহলে আমি দেখব শুধুমাত্র নাহিদ রানার বোলিং দেখার জন্য। আদারওয়াইজ এই ম্যাচ দেখে আমার আসলে মন থেকে বা মানসিকভাবে আমার কোনো শান্তির জায়গা নাই, বা মানসিকভাবে আমার কোনো এক্সপেকটেশনের জায়গাও নাই। আমি নাহিদ রানার বোলিং দেখার জন্যই আসলে এই ম্যাচটা দেখব। এবং মোটামুটি আমি এক্সপেক্ট করছি যে বাবর আজমের উইকেটটা আপনি নাহিদ রানার খাতায় লিখে রাখতে পারেন, সেই সম্ভাবনাটাই বেশি থাকতে পারে। টেস্ট ম্যাচ ক্রিকেটে আমরা দেখেছি যে নাহিদ রানা বাবর আজমকে কিন্তু বেশ ডিসিভ করেছেন, বেশ টাফ টাইম দিয়েছেন। বিশেষ করে বাবর আজমের ডিসিভিং জোন যেটাকে বলা হয়, যে একটু ব্যাক অফ দ্য লেন্থের বলগুলো, এবং নাহিদ রানার যে পেসটা রয়েছে, এর আগের দিন কেন উইলিয়ামসনকে যে বলতে আউট করেছেন প্রায় 149 কিলোমিটার প্রতি ঘন্টা তার স্পিড ছিল, এরকম গতিবাহের কাছাকাছি গতিতে যদি শর্ট অফ দ্য লেন্থ বা ব্যাক অফ দ্য লেন্থে বল করতে পারেন, সেটা বাবর আজমের জন্য একটা ডিসিভিং জোন হতে পারে। কারণ আমরা সবাই জানি যে বাবর আজম ইজ আ ভেরি গুড পুলার, বাট হি ইজ নট আ ভেরি গুড হুকার। অর্থাৎ পুল এবং হুকের জন্য যে হাইটের একটা তারতম্যের জায়গা থাকে, সেই হাইটের তারতম্যের জায়গাটা নাহিদ রানা তাকে একটা টাফ টাইম দিতে পারবেন, তাকে একটা চ্যালেঞ্জ দিতে পারবেন। আমরা যদি একটু ছোট্ট করে পরিসংখ্যানগুলো দেখার চেষ্টা করি যে নাহিদ রানা ডেবু হওয়ার পর থেকে বাংলাদেশের বোলারদের মধ্যে সবার অ্যাভারেজের কী অবস্থা। এক নম্বরে নাহিদ রানাই রয়েছেন বাংলাদেশের বোলারদের মধ্যে, প্রতি 33 রানে তিনি একটা করে উইকেট পেয়েছেন। রিশাদ তারপরে আছেন প্রতি 38 রানে একটা করে উইকেট, মুস্তাফিজ প্রতি 38 রানে একটা উইকেট, তাসকিন প্রতি 55 রানে একটা উইকেট, 149 রানে একটা উইকেট করে পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। এই যে মিড ওভার্সে আমরা যে উইকেট পারচেস করতে পারি না, মেহেদী হাসান মিরাজের এই জায়গাটা আসলে বাংলাদেশকে ভোগাচ্ছে। আরেকটু গভীরে যদি যাই, যে বেস্ট ইকোনমি রেটসের তালিকায় 1 নম্বরে নাহিদ রানাই আছেন। মানে নাহিদ রানার ডেবুর পর থেকে 4.73 নাহিদ রানার ইকোনমি রেট, তাসকিন আহমেদের 4.88, মুস্তাফিজের 5.50, মেহেদী হাসান মিরাজের 5.53। মিরাজ ইকোনমিক্যাল বোলিং করছেন, দ্যাটস ট্রু, বাট উইকেট পারচেজের ক্ষেত্রে ওই প্রবলেমটা হচ্ছে। রিশাদ 5.93 এই ইকোনমি রেটে তিনি বোলিং করে যাচ্ছেন। সব কিছু মিলিয়ে আপনি যদি চিন্তা করেন যে নাহিদ রানা ইকোনমিক্যাল বোলিংও করছেন, প্লাস আপনাকে উইকেটও পারচেজ করে দিচ্ছেন, তার মানে নাহিদ রানার প্রতি রান কনসিডের সাথে তার উইকেট পারচেজের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু বেশ সমৃদ্ধশালী। এবং পাকিস্তানের সঙ্গে ম্যাচটা আমি সত্যিকারের অর্থে নাহিদ রানার বোলিং দেখার জন্যই আসলে দেখব। দেখেন, গতরাতে আফগানিস্তান জয়লাভ করেছে, ইংল্যান্ডকে তারা হারিয়েছে। আপনি হয়তোবা বলবেন যে আফগানিস্তান যুদ্ধবিধ্বস্ত দেশ, তাদের ক্রিকেটিং ইনফ্রাস্ট্রাকচারের জায়গা নাই, তারা সুযোগ সুবিধা পায় না। ব্যাপার হচ্ছে এগুলো সব কিছু আপনি ভুল জানেন। আমরা অনফিল্ডের পর্দায় আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে আফগানিস্তানের ক্রিকেটের সকল ইনফ্রাস্ট্রাকচার আমরা তুলে ধরেছি, যেটা বাংলাদেশের চাইতে এই মুহূর্তে অনেক অনেক আগানো। হাশমাতুল্লাহ শাহিদিকে প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করা হয়েছিল যে আফগানিস্তানে তো ক্রিকেটিং ইনফ্রাস্ট্রাকচার নাই, তিনি একটা কথা বলেছিলেন, আফগানিস্তানে যখন লিস্টে ক্রিকেট চলে তখন 50,000 দর্শক সেই লিস্টে ক্রিকেট, 50 ওভারের লিস্টে ক্রিকেট, সেটা দেখতে আসে। আফগানিস্তানে তাদের 2টা হাই পারফরমেন্স সেন্টার আছে, কাবুলে এবং জালালাবাদে। আমাদের বাংলাদেশ হাই পারফরমেন্স সেন্টার আমরা কল্পনাও করতে পারি না। আমাদের একটা একাডেমি আছে, বিসিবি একাডেমি আছে, যেটা আসলে একটা হোস্টেল, যেখানে বিসিবির মার্কেটিংয়ের অফিস আছে, যে জায়গাটাতে আলটিমেটলি বিসিবির বিপিএলের অফিস আছে। আদারওয়াইজ আমাদের কোনো হাই পারফরমেন্স সেন্টার নাই। হাই পারফরমেন্স সেন্টার 2টা আছে, একটা কাবুল, একটা জালালাবাদে। তাদের 32টা প্রভিন্সে 32টা খেলার মাঠ আছে, যেখানে আসলে প্রভিন্সিয়াল ক্রিকেট টুর্নামেন্ট হতে পারে। আমাদের বাংলাদেশে কি হয় জানেন, আমাদের বাংলাদেশে কেউ মাঠ তৈরি করে না, আমরা স্টেডিয়াম তৈরি করতে চাই। স্টেডিয়াম কেন তৈরি করতে চাই? ওইখানে দোকান থাকবে, দোকান ভাড়া দিতে পারবে, সেই দোকান থেকে আলটিমেটলি একটা আয় রোজগার হবে। এসব কারণে আমরা মাঠই তৈরি করি না। এখন আমরা স্টেডিয়াম তৈরি করতে যাই, সময় সাপেক্ষ ব্যাপার, সময় লাগে অনেক। সো আলটিমেটলি 42 থেকে 45টা জেলায় ক্রিকেট লিগ হয় না। আমাদের একাডেমির সংকট আছে। ক্লেমনের বেশ কয়েকটা একাডেমি আছে পুরো দেশব্যাপী, যেই একাডেমিগুলো থেকে নাহিদ রানাদের মতো ক্রিকেটাররা উঠে এসেছেন। এরকম একাডেমির সংখ্যা কিন্তু আমাদের দেশে খুব কম, যেটা আফগানিস্তানে প্রচুর পরিমাণের একাডেমি আছে। ইভেন আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আফগানিস্তানে তাদের লিস্টে ক্রিকেটের রেজিস্ট্রেশনের জন্য প্রায় 350টা ক্লাব রেজিস্ট্রেশন করেছিল, নিবন্ধন করেছিল। আপনি যদি আফগানিস্তানের ডোমেস্টিক টুর্নামেন্টের লিস্টটা দেখেন, এই মুহূর্তে আমি আপনাদেরকে লিস্টটা দেখাচ্ছি, আপনি দেখেন কয়টা ওয়ানডে টুর্নামেন্ট হয়, কয়টা টি20 টুর্নামেন্ট হয়, কয়টা লঙ্গার ভার্সন টুর্নামেন্ট হয়। জাস্ট লুক অ্যাট দ্য নাম্বার অফ দ্য টুর্নামেন্টস, খালি একটু চিন্তা করে দেখেন। তার মানে তো আপনি বুঝতেই পারছেন যে এই যে নাহিদ রানাদের মতো ক্রিকেটারদের কথা আমরা বলছি, যে এদেরকে গ্রুম আপ করার জন্য আসলে আমরা কি করতে পেরেছি। এরা যে এই পর্যায়ে এসেছেন, নাহিদ রানার মতো একটা পেস বোলার যে বাংলাদেশে এসেছে, আমরা কিন্তু সর্বোচ্চ ফ্যাসিলিটিস এনশিওর করতে পারি না। দেখেন, একটা প্লেয়ার 19 সার্কিটে আসার পর তিনি ফিজিও পান, ট্রেনার পান। এই ফিজিও ট্রেনার পাওয়া উচিত আন্ডার 13, আন্ডার 14 লেভেল থেকে। এই যে এই পর্যন্ত যে নাহিদ রানারা এসেছেন, এখন কি হবে, তাদের কাছ থেকে লেবু চিপে লেবু কোচলিয়ে তাদের কাছ থেকে সব কিছু আমরা নিতে চাইবো।
কিন্তু এখানে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে। হ্যাঁ, বিসিবি এই জায়গাটা ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা খুব ভালো মতো টেক কেয়ার করে, বাট এগুলোকে আরও অনেক বেশি প্রসেস মেনটেন করে আসলে করাটা খুব গুরুত্বপূর্ণ। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে স্কিল ডেভেলপমেন্ট করার জায়গাটা, স্কিল বাড়ানোর জায়গাটা। দেখেন আমাদের এখানে যে এইচপি ক্যাম্পগুলো হয়, সেই এইচপি ক্যাম্পগুলো কি হয়, 40 জন ক্রিকেটারকে একসাথে নিয়ে আপনি এইচপি ক্যাম্প করছেন। ইন্ডিয়ার একটা এক্সাম্পল দিই, ইন্ডিয়া এইচপি ক্যাম্প কীভাবে করে। ধরেন জানুয়ারি মাসে তাদের কোনো একটা রাজ্যে 4 জন ব্যাটসম্যানকে নিয়ে যায়, আরেকটা রাজ্যে 4 জন পেস বোলারকে নিয়ে যায়, আরেকটা রাজ্যে 4 জন স্পিন বোলারকে নিয়ে যায়। এই যে ধরেন একটা রাজ্যে যে 4 জন ব্যাটসম্যানকে তারা নিয়ে গেছে, বা ধরেন নাহিদ রানাকে নিয়ে যেতে কথা বলছে, 4 জন পেস বোলারকে নিয়ে গেছে, এই 4 জন পেস বোলারকে নিয়ে 1 মাসের ইন্টেন্স ট্রেনিং হয়, একদম শুধু বোলিং নিয়ে 1 মাসের, একদমই শুধুমাত্র 4 জনকে নিয়ে। সেখানে প্লেয়ারদের চাইতে কোচের সংখ্যাটা বেশি থাকে, যে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি কাজ করান। 1 মাস ট্রেনিংয়ের পর তাদেরকে বাকি 11 মাসের শিডিউল বলে দেওয়া হয়, তাদেরকে পাঠানো হয় এনসিএতে। মানে এই যে 12 জন, 4 জন ব্যাটসম্যান, 4 জন বোলার, 4 জন পেসার, 4 জন স্পিনার, এইদেরকে এক করা হয় এনসিএতে নিয়ে গিয়ে, ওইখানে তারা তাদের ট্রেনিং, রঞ্জি ট্রফি খেলা এসবের মধ্যে থাকেন। আবার ফেব্রুয়ারি মাসে নতুন সেট, ধরেন মুম্বাইতে 4 জন ব্যাটসম্যানকে নিয়ে ক্যাম্প করা হয়, ব্যাঙ্গালোরে 4 জন স্পিনারকে নিয়ে ক্যাম্প করা হয়, হায়দ্রাবাদে 4 জন পেসারকে নিয়ে ক্যাম্প করা হয়। ব্যাপারটা এরকম। এখন আমাদের বাংলাদেশে এইচপি ক্যাম্পটা কী হয় জানেন, ওই যে আপনি 30 জন 32 জনকে নিয়ে 40 জনকে নিয়ে একসাথে এইচপি ক্যাম্প করছেন। ব্যাপারটা যদি এরকম হতো, ধরেন আমি যদি বলি এই জায়গাটাতে, বগুড়াতে আমরা 4 জন স্পিনারকে নিয়ে গেলাম, 4 জন স্পিনারের শুধু ইন্টেন্স ট্রেনিং হবে বগুড়াতে। রাজশাহীতে 4 জন ব্যাটসম্যানকে নিয়ে গেলাম, কক্সবাজারে 4 জন পেস বোলারকে নিয়ে গেলাম। কক্সবাজারের কথা এই কারণে বলছি, বালু আছে, সমুদ্র, পেস বোলারদের ফিটনেস লেভেলতে বিল্ড আপ করার জন্য সকালবেলা তারা ফিটনেসটা করতে পারবে। তো এই যে 4 জন পেস বোলারকে, 4 জন ব্যাটসম্যানকে, 4 জন স্পিনারকে যে আমরা নিয়ে যাচ্ছি, এদেরকে 1 মাসের ইন্টেন্স ট্রেনিং করাচ্ছি, দেন এই 12 জনকে একসাথে আমরা ঢাকায় নিয়ে আসছি আমাদের যে একাডেমিটা আছে নামমাত্র, যেটাকে হোস্টেল বলা হয়, বা বিসিবির আন্ডারে, মিরপুরে যে প্র্যাকটিসটা হয় আর কি এইচপির, সেই প্র্যাকটিসটায়। দেন আবার নতুন 12 জন ফেব্রুয়ারি মাসে যাবে। এরকম 6 মাসব্যাপী পরিকল্পনায় আপনি একটু চিন্তা করে দেখেন যে আমরা কতজন প্লেয়ারকে ইন্ডিভিজুয়ালি স্কিল ট্রেনিং করাচ্ছি। নর্মালি যেটা হয় সেটা হচ্ছে, আমাদের যে এইচপি ট্রেনিং 30 জন 32 জন ক্রিকেটার থাকেন, কোচ থাকেন 4 জন বা 5 জন, কারে কয়জনের সময় দিবেন, ওই সময়টা তো আসলে দেয়া হয় না। সো ফ্যাক্টের জায়গাটা আসলে এইখানে আমাদের প্রবলেমের জায়গাটা, সবচেয়ে প্লেয়ারদের স্কিল বাড়ে না কেন, প্রবলেমের জায়গাটা আসলে এই জায়গাটা। সো আলটিমেটলি নাহিদ রানা বা তানজিম সাকিবের মতো ক্রিকেটার যারা আছেন, এই ক্রিকেটারদের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার স্কিল বিল্ড আপ করে, এবং স্কিল বিল্ড আপ করার জন্য ইন্ডিভিজুয়াল ট্রেনিংটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের ওই গ্রুম আপের জায়গাটাই হয় না। একটা প্লেয়ার ন্যাশনাল টিম থেকে বেড়ে যাবে, প্র্যাকটিস ফ্যাসিলিটিও হয়তো ঠিকঠাক মতো পায় না। অনেক জায়গা আছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আসলে কাজ করার। আই হোপ সো যে ক্লেমন ক্রিকেট একাডেমি থেকে যেমন নাহিদ রানার মতো ক্রিকেটার উঠে এসেছেন, এর মাধ্যমে আরও অনেক একাডেমিও গ্রুম হবে, এবং আরও অনেক একাডেমি গ্রো করবে একদম প্রফেশনাল শেপে। বিষয়টা এরকম না যে আপনি একজন কোচ, আপনি আপনার বাসার সামনে একটা ক্রিকেট একাডেমি খুলে বসলেন, সেখান থেকে হয় না, একদম প্রপার জায়গা থেকে। এখানে ভাই মন থাকতে হয়। ক্রীড়াপ্রেমী যারা আছেন, আমি জানি যে অনেক ক্রীড়াপ্রেমী মানুষ আছেন, তো ওই মনটা শো করাটা খুব ইম্পর্টেন্ট, যে দেশের ক্রিকেটে আমরা কন্ট্রিবিউট করতে চাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।